আপনাকে আমার সাথে বিছানায় যেতে হবে মিস্টার রুদ্র। সরি ম্যাম, কথাটা বুঝতে পারিনি। ইউ হ্যাভ টু গো টু বেড উইথ মি। আই এম সরি ম্যাম, ইটস নট পসিবল। তোমার কি পুরুষত্ব নেই? এসব কি বলছেন? তাহলে আমার মতো হট সেক্সি বসকে কেউ রিজেক্ট করে? রুদ্রের কাছে দিনটা আর 10টা সাধারণ দিনের মতোই হতে পারত, যদি না ঘড়ির কাঁটা 6টা ছোঁয়ার ঠিক আগ মুহূর্তে তানহা ম্যামের কেবিন থেকে ডাক আসত। তানহা চৌধুরী, যিনি এই বিশাল অ্যাড এজেন্সির সিইও, যার মেজাজ আর পারফেকশন নিয়ে পুরো অফিসে ত্রাহি ত্রাহি রব। রুদ্র গত 2 বছর ধরে এখানে ক্রিয়েটিভ হেড হিসেবে কাজ করছে, কিন্তু তানহার চোখের ওই অদ্ভুত চাহনি ও আজ পর্যন্ত বুঝে উঠতে পারেনি। কেবিনের ভারী কাচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই রুদ্র দেখল তানহা ওনার রাজকীয় চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। ওনার পরনের শার্টের ওপরের দুটো বোতাম খোলা, হাতে এক গ্লাস দামি রেড ওয়াইন। ঘরের আলোটা ম্লান, আর বাতাসে কড়া পারফিউমের সাথে মিশে আছে এক রহস্যময় মাদকতা। রুদ্রের বুকটা কেন যেন কু ডাকল। বসো রুদ্র, আজ তোমাকে কোনো কাজের জন্য ডাকিনি। কোনো ভুল হয়েছে ম্যাম? প্রেজেন্টেশনে কি কোনো সমস্যা? ভুল তো মানুষেরই হয় রুদ্র, কিন্তু আমি চাইছি তুমি আজ একটা সঠিক কাজ করো। আমি বুঝতে পারছি না ম্যাম, অফিস আওয়ার শেষ, এখন অন্য কিছু। গ্লাসটা টেবিলে রেখে রুদ্রের দিকে ঝুঁকে এসে, অফিস আওয়ার শেষ হয়েছে বলেই তো আসল সময় শুরু হয়েছে। শোনো রুদ্র, তোমার বেতন আমি কাল থেকেই দ্বিগুণ করে দিতে পারি। অবাক হয়ে, হঠাৎ বেতন বাড়ানোর কথা কেন আসছে? আমি তো তেমন কোনো বাড়তি কাজ করছি না। কাজ তো তুমি করবে, তবে সেটা ল্যাপটপে নয়, আমার এই একাকিত্বের ঘরে। ম্যাম, আপনি কি বলছেন? আপনি আমার বস, আমি আপনার কর্মচারী। কর্মচারী তো দিনে, রাতে কি আমার পার্টনার হতে পারো না? বিনিময়ে তুমি পাবে এই কোম্পানির পার্টনারশিপ। দাঁড়িয়ে পড়ে, এসব কি বাজে অফার ম্যাম? আমার নৈতিকতা কি এতই সস্তা? নৈতিকতা দিয়ে পেট ভর না রুদ্র। দেখো আমাকে, আমার ক্ষমতা দেখো, আমি যা চাই তাই পাই, আর আজ আমি তোমাকে চাইছি। সরি ম্যাম, আমি আপনার এই প্রস্তাবে রাজি হতে পারছি না। আমি এখনই চলে যাচ্ছি। দ্রুত উঠে এসে দরজার সামনে দাঁড়িয়ে, এত তাড়া কিসের? বাইরে বৃষ্টি হচ্ছে আর ভেতরে আমি পড়ছি। তুমি কি আমায় এভাবে ফিরিয়ে দেবে? আপনি সুস্থ নেই ম্যাম, মাতাল অবস্থায় আপনি যা বলছেন, কাল সকালে তার জন্য লজ্জিত হবেন। আমি একদম সুস্থ রুদ্র। এই যে আমার এই হাতটা ধরো, দেখো কতটা কাঁপছে। এটা মদের নেশায় নয়, তোমার নেশায়। হাত ছাড়ুন ম্যাম, কেউ দেখে ফেললে আপনার সম্মান ধুলোয় মিশবে। সম্মান? এই 4 দেওয়ালের মাঝে কার সম্মান? শোনো রুদ্র, আগামী প্রমোশনটা কিন্তু আমার কলমের ডগায়। প্রমোশন কেনার জন্য আমি নিজেকে বিক্রি করব না। আমার পথ ছাড়ুন। রুদ্রের কলার ধরে কাছে টেনে নিয়ে, নিজেকে এত সাধু ভেবো না। আমি জানি তোমারও আমাকে ভালো লাগে। ওই যে আর চোখে আমার দিকে তাকাও, আমি সব বুঝি। সেটা কেবল সম্মানের চোখে তাকানো। দয়া করে সম্পর্কটাকে নোংরা করবেন না। নোংরা নয় রুদ্র, এটাকে বলে নেগোসিয়েশন। তুমি আমাকে তোমার একটা রাত দেবে, আমি তোমাকে পুরো ক্যারিয়ার দেব। আপনার ক্যারিয়ার আপনার কাছেই থাক, আমি পদত্যাগ পত্র কাল সকালে জমা দিয়ে দেব। ফিসফিস করে রুদ্রের কানের কাছে, পদত্যাগ করলে কোনো কোম্পানি তোমাকে নেবে না। আমার ক্ষমতা কতদূর জানো তো? আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? না রুদ্র, আমি তোমাকে প্রলোভন দিচ্ছি। একবার ভেবে দেখো, আমার এই শরীর আর এই বিশাল সাম্রাজ্য সবই তোমার হাতের মুঠোয় হতে পারে। আমার আত্মসম্মান আপনার সাম্রাজ্যের চেয়েও বড়। সরুন বলছি। মৃদু হেসে রুদ্রের ঠোঁটে আঙুল ছুঁয়ে, আজ না হয় চলে গেলে, কিন্তু কাল যখন অভাব তাড়া করবে, তখন এই তানহার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। মনে রেখো, আমি হাঁটতে শিখিনি। রুদ্র যখন নিজের পুরনো বাইকটা স্টার্ট দিয়ে অফিসের গলি থেকে বেরিয়ে এলো, ওর কান তখনও ভোঁ ভোঁ করছিল। তানহার ওই তীক্ষ্ণ কথাগুলো আর ওনার শরীরের ওই মাদকতাময় ঘ্রাণ রুদ্রের মস্তিষ্কে বিষের মতো কাজ করছিল। ও ভাবেনি একজন নারী নিজের ক্ষমতার দাপটে এতটা নিচে নামতে পারেন। বৃষ্টির ঝাপটা তখন বাড়ছে। রুদ্রের মনে হচ্ছিল এই বৃষ্টিতে ভিজে ও নিজের শরীর থেকে তানহার ওই অপবিত্র অফারটা ধুয়ে ফেলতে পারবে।
কিন্তু রুদ্র জানতো না ও যতক্ষণে বাড়ি পৌঁছাবে ততক্ষণে তানহা ওর জীবনের ভিত নাড়িয়ে দেওয়ার সব বন্দোবস্ত করে ফেলেছেন। রুদ্র ওর ছোট ফ্ল্যাটের সামনে পৌঁছতেই দেখলো দরজার তালাটা ভাঙা। ওর বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। ও দ্রুত ভেতরে ঢুকে দেখলো ড্রয়িং রুমের আসবাবপত্র সব ওলটপালট করা, যেন কেউ কোনো কিছুর তল্লাশি চালিয়েছে। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশে নীল লাল আলো জ্বলে উঠল পুলিশের গাড়ি। পুলিশ? এখানে পুলিশ কেন? রুদ্র সাহেব, আপনার নামে অফিসের গোপন নথি চুরি আর কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে। কি বলছেন এসব? আমি তো মাত্র অফিস থেকে ফিরলাম। এসব মিথ্যে। মিথ্যা কি না সেটা আপনার ল্যাপটপ চেক করলে বোঝা যাবে। আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি অফিসের ফান্ড সরিয়ে নিজের পার্সোনাল অ্যাকাউন্টে পাঠিয়েছেন। রুদ্র স্তম্ভিত হয়ে দেখলো পুলিশ ওর আলমারি থেকে একটা ফাইল বের করলো, যা ও জীবনে কোনোদিন দেখেনি। ও বুঝতে পারলো তানহা ম্যাম ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারেন। মাত্র আধা ঘন্টার ব্যবধানে ওনার আইটি টিম আর কন্ট্যাক্ট কাজে লাগিয়ে রুদ্রকে এক নিমিষেই চোর বানিয়ে ফেলেছেন। রুদ্র যখন পুলিশের জিপে ওঠার জন্য হাত করা পড়ছিল তখন ওর ফোনে একটা মেসেজ এলো, আননোন নাম্বার। কিন্তু রুদ্র জানতো ওটা কার। রুদ্র, বলেছি না আমি হাঁটতে শিখিনি। এখন জেল খাটবে নাকি আমার বেডরুমে এসে মাফ চাইবে, সিদ্ধান্ত তোমার। দাঁতে দাঁত চেপে, এই আপনার খেলা ম্যাম। আপনি আমাকে যতটা দুর্বল ভেবেছেন আমি ততটা নই। কার সাথে কথা বলছেন? চলুন থানায়, ওখানে গিয়ে সব বীরত্ব বের করাচ্ছি। অফিসার, আমাকে ফাঁসানো হচ্ছে। আমাদের অফিসের সিইও তানহা চৌধুরী এসব করেছেন কারণ আমি ওনার একটা বাজে অফার রিজেক্ট করেছি। তানহা চৌধুরীর মতো একজন লেডি বস আপনাকে অফার দিবেন? রূপকথা শোনানোর বন্ধ করুন। ওনার মতো স্ট্যাটাসের মানুষ আপনাকে চোর হিসেবেই চেনে। রুদ্র বুঝতে পারল ও এক বিশাল মরণ ফাঁদে পা দিয়েছে। তানহা কেবল ওর ক্যারিয়ার নয়, ওর চরিত্রটাও ধ্বংস করতে চাইছেন, যাতে রুদ্রর কাছে ওনার পায়ে পড়া ছাড়া আর কোনো পথ না থাকে। লকআপের ভেতরে যখন রুদ্রকে ঢুকিয়ে দেওয়া হলো, ও অন্ধকারের মাঝে কেবল তানহার ওই কামুক আর ক্রূর হাসিটা দেখতে পাচ্ছিল। কিন্তু রুদ্রর জেদ এবার বহু গুণ বেড়ে গেল। ও জানতো তানহা হয়তো ক্ষমতার সিংহাসনে বসে আছেন, কিন্তু রুদ্রর কাছে আছে ওর সততার শেষ সম্বল। ও মনে মনে ঠিক করলো এই লাঞ্ছনার শোধ ও এমনভাবে নেবে যে তানহার ওই দম্ভ চূর্ণ হয়ে যাবে নিজের মনে। আপনি ভেবেছেন জেলের ভয় দেখিয়ে আমাকে আপনার শয্যাসঙ্গী করবেন ম্যাম? আপনি রুদ্রকে চেনেননি। এখন আসল লড়াই শুরু হবে। থানার স্যাঁতসেঁতে লকআপে রুদ্র যখন লোহার গারদ ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল, ঠিক সেই মুহূর্তেই শহরের অন্য প্রান্তে এক বিশাল অট্টালিকায় ড্রয়িং রুমে বসে তানহা আর তার বাবা আসিফ চৌধুরী এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আসিফ চৌধুরী এই শহরের নামকরা শিল্পপতি, যার এক ইশারায় প্রশাসনের বড় বড় কর্তা ওঠা বসা করেন। তানহা তার বাবার একমাত্র মেয়ে, আর তার সব অন্যায়ের সবচেয়ে বড় প্রশ্রয়দাতা হলেন আসিফ নিজে। তানহা পায়ের ওপর পা তুলে সোফায় বসে বিষাক্ত হাসিতে নিজের ফোনের স্ক্রিন দেখছিলেন, যেখানে রুদ্রর গ্রেফতারির খবরটা ভেসে বেড়াচ্ছে। বাবা, রুদ্র ছেলেটা বড্ড বেশি জেদি। ও ভেবেছিল আমাকে প্রত্যাখ্যান করে ও পার পেয়ে যাবে। এখন কেমন লাগছে ওর? ও তো কেবল একটা সামান্য কর্মচারী তানহা। ওর মতো ছেলেকে পিষে ফেলা আমার জন্য কোনো ব্যাপার না। কিন্তু তুমি কি নিশ্চিত যে ও কোনো প্রমাণ রাখেনি? প্রমাণ রাখার সুযোগই তো দিইনি বাবা। ওর ল্যাপটপ, ওর অ্যাকাউন্ট সব এখন আমাদের নিয়ন্ত্রণে। কিন্তু আমি চাই না ও সহজে ছাড়া পাক। ও যেন বুঝতে পারে তানহা চৌধুরীর না বলার পরিণাম কি। তুমি চিন্তা করো না মা, আমি কমিশনারের সাথে কথা বলে নিয়েছি। চার্জশিট এমনভাবে তৈরি করা হবে যে ওর জামিন হতে অন্তত 6 মাস লেগে যাবে। আর এই 6 মাসে জেলের ভিতরে জীবন ওকে একদম ভেঙে চুরমার করে দেবে। শুধু জামিন আটকালে হবে না বাবা। আমি চাই ও জেল থেকে বের হওয়ার জন্য আমার কাছে ভিক্ষা চাক। ও যেন হাত জোর করে বলে যে আমি যা চাই ও তাই করতে রাজি। সেটাই হবে। আমি কাল সকালে ওকে থানার ভেতরে টর্চার করার ব্যবস্থা করছি। যখন শরীর আর মন দুটোই ভেঙে যাবে তখন ও তোমার পায়ে এসে লুটিয়ে পড়বে। আসিফ চৌধুরীর এই আশ্বাসে তানহার চোখে এক পৈশাচিক তৃপ্তি খেলে গেল। তিনি জানতেন রুদ্রর মতো মধ্যবিত্ত ছেলের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার সম্মান।
সেই সম্মান যখন ধুলোয় মিশে যাবে তখন রুদ্র নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য যে কোনো আপোষ করতে বাধ্য হবে। তানহা ওনার বাবার হাতে রাখা সুরা ভর্তি গ্লাসটা তুলে নিয়ে এক চুমুক দিলেন। ওনার মনে এখন কেবল একটাই দৃশ্য ভাসছে, রুদ্র জেলের শিকের ওপাশ থেকে কাতর কণ্ঠে ওনার কাছে ক্ষমা চাইছে। বাবা, রুদ্রকে শুধু অপরাধী বানালে হবে না, ওর ক্যারিয়ার এমন ভাবে ধ্বংস করতে হবে যাতে সারা জীবন ও কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। তুমি যা চাইছো তাই হবে। আমি অলরেডি মিডিয়াকে বলে দিয়েছি এই খবরটা বড় করে প্রচার করতে। কাল সকালে পুরো শহর জানবে রুদ্র একজন ধর্তক প্রতারক